আজ আমরা বিচলন বেগ, অনুপ্রবাহ বেগ বা তাড়ন বেগ, ইংরেজি নাম ড্রিপ ভেলোসিটি, এই সম্পর্কে পড়ব। দেখো, সাধারণত যেসব তামা, অ্যালুমিনিয়াম, রূপা ইত্যাদি ধাতব পদার্থের বাইরের যে ইলেকট্রনটা থাকে, বাইরের কক্ষপথের ইলেকট্রন, তার উপর ওর কেন্দ্রের নিউক্লিয়াসের আকর্ষণ বল খুব নগণ্য হয়। ফলে কি হয়, এই ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসে, যেটাকে আমরা বলি মুক্ত ইলেকট্রন, যেটা পরমাণুর কোনো কেন্দ্রের আকর্ষণ থাকে না। ঠিক আছে, সেটা ইচ্ছা মতো ইতস্তত ঘোরাফেরা করতে পারে স্বাধীনভাবে। ঠিক আছে, এই মুক্ত ইলেকট্রন এটাকে বলে। ঠিক আছে, এবার তুমি যদি সেই ধাতুর দুই প্রান্তের মধ্যে একটা বিভব প্রভেদ দাও, কি হবে? বিভব প্রভেদে দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে ওই ইলেকট্রনগুলোকে, যেটা পজিটিভ বিভব আছে সেই দিকে আকর্ষণ করবে, আর নেগেটিভ বিভব ওর অন্যদিকে ঠেলে দেবে। বিষয়টা কি হচ্ছে আমি একটু দেখি। দেখো, এরকম আমি একটা নিয়েছি, ধাতুর দণ্ড বলতে পারো, তার, এবং তার মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো আছে। আমি বেশ কিছুটা মুক্ত ইলেকট্রন এঁকেছি। এবার একেই যদি আমি ভোল্টেজের সঙ্গে যুক্ত করে দেই, এই সাইডে যদি পজিটিভ ভোল্টেজ আর এই সাইডে যদি নেগেটিভ ভোল্টেজের সঙ্গে যুক্ত করে দেয়, তাহলে কি হবে না, এই পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ ভোল্টেজ মিলে এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, কারণ পজিটিভ আর নেগেটিভ দুটো প্রান্তে থাকলে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, যে তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তাই না? ফলে এই যে ভিতরে যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনের উপর একটা বল কাজ করবে। যদি তড়িৎ ক্ষেত্র হয়, দুটো ভোল্টেজের পার্থক্য থাকলে তো তড়িৎ ক্ষেত্র হবে, আমরা জানি। ওই সেই E2 - E1/D, মানে মাইনাস অফ E1 - E2/D, E=, সেই ফর্মুলা অনুযায়ী যদি ডি দূরত্ব হয়, দুটো ভোল্টেজের ডিফারেন্স বাই এ। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, দৈর্ঘ্য এল হলে তাহলে এল হবে, বিভব প্রভেদ ভি হলে তাহলে এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, এবং সেই তড়িৎ ক্ষেত্র E= অ্যাকচুয়ালি V/L। এল যদি দূরত্ব হয়, আর ভি যদি ওদের বিভব প্রভেদ হয়। তাহলে এই হওয়ার ফলে যদি ইলেকট্রনের চার্জ তাদের উপর একটা বল কাজ করবে না, QE, তার মানে একটা বল কাজ করবে, প্রত্যেকটা ইলেকট্রনের উপর এই বলটা কাজ করবে তখন, প্রতিটা ইলেকট্রনের। ফলে ইলেকট্রনগুলো কি হবে, মাইনাস, অ্যাকচুয়ালি তো ইলেকট্রনের আদান মাইনাস, ফলে এই মানটা মাইনাস, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যেদিকে হবে, তড়িৎ ক্ষেত্র কোন দিকে? এই দিকে। সেই তড়িৎ ক্ষেত্র যেদিকে হবে তার বিপরীত দিকেও ওদের উপর একটা বল কাজ করবে, কারণ এর বিপরীত দিকে হবে, যেহেতু এই আদানটা মাইনাস, ইলেকট্রনের আদান যেহেতু মাইনাস, তার মানে আলটিমেটলি অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে ওদের উপরে একটা বল কাজ করবে, প্রত্যেকটার উপরে একটা বল কাজ করবে। তড়িৎ ক্ষেত্র যেদিকে, এদিকে তড়িৎ ক্ষেত্র, তার উল্টো দিকে ওর উপরে একটা বল কাজ করবে, প্রত্যেকটা আধানের উপর। আর বল কাজ করলে কি হবে না, ওদের সেই দিকে একটা গতি হবে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে ওই ইলেকট্রনগুলোর, মুক্ত ইলেকট্রনগুলোর উপর একটা বল কাজ করবে, এবং যার ফলে ওদের গতি হবে ওই দিকেই, যেদিকে বল কাজ করছে সেই দিকেই একটা গতিও হবে। ওকে, তাহলে মাইনাস থেকে প্লাসের দিকে ওর একটা গতি হবে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ওর একটা গতি হবে। ওই যে ঘটনা, এইকেই আমরা বিচলন বা অনুপ্রবাহ বলি। একসঙ্গে সবাই যায়, ঠিক আছে, বিচলন বা অনুপ্রবাহ বলি এইটাকে। হ্যাঁ, আর এই যে গতিটা হচ্ছে, এই গতিটাকেই আমরা অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ বলি, অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ বলি। তাহলে অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগের সংজ্ঞা যদি আমরা দেয়া হয়, যে ধাতব তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহর সময় মুক্ত ইলেকট্রনগুলি যে বেগে তারের মধ্য দিয়ে চলতে থাকে, তাকে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বলি। তড়িৎ প্রবাহ সময় মানে ভোল্টেজ দেওয়ার সঙ্গে সঙ্গে তড়িৎ প্রবাহ হয় সেই সময়, বা তুমি এমনি বলতে পারো যে তাদেরকে একটা ভোল্টেজের সঙ্গে যুক্ত করলে, তাহলে তারা তারের মধ্য দিয়ে যে বেগে মুক্ত ইলেকট্রনগুলো অগ্রসর হয়, সেই বেগকে আমরা অনুপ্রবাহ বেগ, বিচলন বেগ বা তাড়ন বেগ, ইংরাজি নাম ড্রিপ ভেলোসিটি বলি। ঠিক আছে, দেখো এখানে আমি সংখ্যাটা লিখে দিয়েছি, ধাতব তারের মধ্য দিয়ে
তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে তারের মধ্য দিয়ে চলতে থাকে তাকে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ বা তাড়ন বেগ, ইংরেজি নাম ড্রিপ ভেলোসিটি বলে। ওকে, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। ড্রিপ ভেলোসিটির সংজ্ঞা থেকেও আরও যেটা আছে, তার মানে এবার আমরা এক্ষেত্রে কিন্তু আমরা মুক্ত ইলেকট্রনের যেটা হয় যে তাহলে রোধের সৃষ্টি কী করে হয়। রোধের সৃষ্টি এর আগেও আমি বলেছি যে এই অণুগুলো সামনের দিকে যাওয়ার সময় কি হয়, যে এই ইলেকট্রনগুলো সামনের দিকে যাওয়ার সময় এর মধ্যে প্রচুর অণুগুলো আছে এবং যাদের শক্তি আছে, যারা এইভাবে কম্পিত হয়, এরা যাওয়ার সময় কী হয়, তাদের সঙ্গে সংঘর্ষ করে। এবার সংঘর্ষ করার ফলে কি হয় না, এই ইলেকট্রনগুলোর প্রবাহ বাধা সৃষ্টি হয়। ঠিক আছে, তো ইলেকট্রনগুলোর প্রবাহ বাধা সৃষ্টি হওয়ার ফলেই তোমার এটা হয়, প্রবাহের বাধা সৃষ্টি হওয়ার ফলেই তোমার রোধের উৎপত্তি হয়। আর যেখানে জিরোকে উষ্ণতা, সেক্ষেত্রে কী হয় না, ধাতুগুলোর যে কণাগুলো আছে সেই কণাগুলো কম্পন হয় না, তখন কী হয়, থেমে যায়। তখন এই ইলেকট্রনগুলো চলার সময় কোনো বাধার সৃষ্টি হয় না, যার ফলে মানে বিচলন বেগের কোনো বাধার সৃষ্টি হয় না, যার ফলে কোনো রোধ হয় না। ঠিক আছে, তো এগুলো আমরা আগাই জানা। এখন বিষয় হচ্ছে, একটা বিষয় জানার দরকার। আচ্ছা ঠিক আছে, আরেকটু এগিয়ে যাই আমরা, সেটা বিচলন বেগের রাশিমালা নির্ণয় করি। ঠিক আছে, রাশিমালা। তো রাশিমালা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস ধরে নেব। প্রথমত হচ্ছে যে এই যে পরিবাহীটা ধরেছি, এটা ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, বিচলন বেগের রাশিমালা, বিশেষ করে এর প্রবাহ মাত্রার সঙ্গে সম্পর্ক। এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভীষণভাবে ইম্পর্টেন্ট, প্রবাহ মাত্রার সঙ্গে বিচলন বেগের রাশিমালার সম্পর্ক। ঠিক আছে, তো সেটা করতে গিয়ে আমাদের প্রথমেই যেটা ধরবো সেটা হচ্ছে প্রতিটা ইলেকট্রনের আধান ই, আমরা তো ধরলাম ইলেকট্রনের আধান, দাঁড়াবো, ইলেকট্রনের আধান ই, এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বলতে পারো এই যে কতটা চওড়া ওটা, সেটা এ। ওকে, আর আই হচ্ছে প্রবাহ মাত্রা, যে বেগে ওর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে, ইলেকট্রন এইদিকে গেলে মানে পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহ মাত্রা হবে, অর্থাৎ এই দিকে আই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে। ওকে, তারপরে আছে ভিডি বিচলন বেগ, এই যে এদিকে যে ভিডি বিচলন বেগ, যদি এরকম একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরি কোনো একটা মুহূর্তে, অন্য কালার দিয়ে ধরাই বেটার হবে, এটা কাজের জিনিসটাই, কোনো একটা মুহূর্তে যদি এরকম একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরি, ওকে, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হয়তো ভিডি, এই দূরত্বটা হয়তো ভিডি, ভি সাফিক্স ডি, ডি ফর ড্রিফট। ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি, তাই ভিডি দিয়ে লিখি আমরা অনেক সময়। ঠিক আছে, ওই পর্যন্ত ভি আমি সাপোজ ধরলাম। তারপরে যেটা আছে এন, একক আয়তনের মুক্ত ইলেকট্রনের সংখ্যা, এর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, একক আয়তনের মুক্ত ইলেকট্রনের সংখ্যা, যেটাকে আমরা ইলেকট্রনের সংখ্যা ঘনত্বও বলে থাকি অনেক সময়, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, নাম্বার ডেন্সিটি। ঠিক আছে, সেটাও বলে থাকি। ওকে, এবার আমরা কাজে আসি, যে আমাদের মূল টার্গেট হচ্ছে এর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা আছে সেইটা বার করার। ঠিক আছে, মূল টার্গেট কি না, এর মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা আছে সেটা বার করার। প্রবাহ মাত্রা বার করতে গেলে আমাদের জিনিস সেটা হচ্ছে কিউ বার করতে হবে, আধান বার করতে হবে। ঠিক আছে, তো দেখা যাক কী করে আধান বার করা যায়। ওকে, তো এবার দেখো যে এই যে ইলেকট্রনগুলো আস্তে আস্তে তো এইদিকে যাচ্ছে ড্রিপ ভেলোসিটি নিয়ে, তো আমি কোনো একটা ক্ষেত্রে আমি এরকম একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিলাম আলফা, আমরা জানি এ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এই অবস্থায়, যে অবস্থায় ধরলাম, সেই সময় কী হলো, ইলেকট্রনগুলো সব এই দিকেও আছে, এদিকেও আছে, এদিকে কারা আছে আমরা জানি না, কিন্তু এই দিকে ইলেকট্রনগুলো আছে, এখানে কিছু আছে, এখানে আছে, এটাও ধরো ভিডি দূরত্ব সাপোজ। ওকে, এবার ইলেকট্রনগুলো জাস্ট যখন যাত্রা শুরু করলো, এই জায়গার যে ইলেকট্রনগুলো ছিল 1 সেকেন্ড পরে সে কোথায় যাবে বলো তো, সে ভিডি দূরত্ব যাবে, কারণ তার গতিবেগ তো ভিডি, তার মানে সেই ইলেকট্রনগুলো ভিডি দূরত্ব অর্থাৎ এই রকম জায়গায় এসে পৌঁছাবে, এই ইলেকট্রনগুলো, তাই না? এই যে ইলেকট্রন দুটো ছিল তারা এখানে এসে পৌঁছাবে, যারা একটু পিছনে ছিল তারা কোথায় গিয়ে পৌঁছাবে, তারা এরকম জায়গায় এসে হাজির হবে, আর একটু পিছনে। যারা আরও একটু পিছনে থাকলো তারা কোথায় না, তারা আর এইরকম জায়গায় এসে হাজির হবে।
যারা আরও একটু পিছনে ছিল তারা এরকম জায়গায় এসে হাজির হবে, যারা আরও একটু পিছনে তারা এই জায়গায় এসে হাজির হবে, যারা জাস্ট এই জায়গায় ছিল তারা কোথায় গিয়ে হাজির হবে, 1 সেকেন্ড পরে, আমি বারবার বলছি, তারা কিন্তু এখানে এসে হাজির হবে। অর্থাৎ এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রন গেল 1 সেকেন্ডে, তারা কোথায় আছে না এই চোঙের মধ্যেই আছে, এখনো পর্যন্ত এই চোঙটার মধ্যেই আছে, যে চোঙের দৈর্ঘ্য হচ্ছে ভিডি। যেহেতু 1 সেকেন্ডে ভিডি দূরত্ব পর্যন্ত যায়, তাই একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিলে সেখান থেকে যত ইলেকট্রনগুলো যাবে সব ভিডি দূরত্ব, ভিডি দৈর্ঘ্য বিশিষ্ট চোঙের মধ্যে থাকবে। যেমন আমাদের জলের পাইপের মধ্য দিয়ে জল যাওয়ার অঙ্কগুলো করেছি, 1 সেকেন্ডে কতটা যায় সেটা হচ্ছে ওর বেগের সমান, দৈর্ঘ্য বিশিষ্ট পাইপের মধ্যে যতটা জল ধরবে। হ্যাঁ, ঠিক একই রকম ব্যাপার স্যাপার। তার মানে 1 সেকেন্ডে যে পরিমাণ তোমার ইলেকট্রন গেল, তার এই 1 সেকেন্ডে যত দূর গেল সেটার আয়তন কত হবে? যে চোঙটা আছে 1 সেকেন্ডে, আমার একটু বানান ভুল যায় খুব, সেকেন্ডে 1 সেকেন্ডে ইলেকট্রনগুলো গেল, ইগুলো ভিডি দৈর্ঘ্য বিশিষ্ট চোঙের মধ্যে যাবে, থাকবে। ঠিক আছে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যেটা যাবে। ওকে, ওই চোঙের আয়তন কত? চোঙের আয়তন কত হবে বলো তো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার মানে তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে এ ইন্টু ভিডি, দৈর্ঘ্য তো ভিডি, পাই আর স্কোয়ার ইন্টু ভিডি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। ওকে, এবার কি হবে না আয়তন গেল, আয়তন যদি আমরা পেয়ে যাই তাহলে ওর ওই চোঙের মধ্যে চোঙের তোমার ইলেকট্রন সংখ্যা কত হবে? এই সংখ্যা বলো, এই সংখ্যা হবে যেটা, সেটা হচ্ছে একক আয়তনে এনটা, এক আয়তনে এনটা, এই আয়তনে কত হবে? এন গুণ হয়ে যাবে, তার মানে এ ইন্টু ভিডি ইন্টু এন। দেখো, আয়তন ইন্টু একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, তার মানে সিম্পলি এন দিয়ে গুণ হয়ে যাবে। ওকে, তাহলে চোঙের মধ্যে আধান কত? ইলেকট্রনের আধান যা আছে তাই। এবার একটা ইলেকট্রনের ক্ষেত্রে যদি আধান ই হয়, তাহলে এতটা ইলেকট্রনের ক্ষেত্রে আধান কি হবে? ই দিয়ে গুণ, তার মানে এ ভিডি ইন্টু এন ইন্টু ই, এতটা আধান। দেখো, কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্য দিয়ে এটা কিন্তু 1 সেকেন্ডে গিয়েছে, ভিডি দূরত্ব 1 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডের আধান কত? 1 সেকেন্ডের আধান এটা, 1 সেকেন্ডে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত আধান হচ্ছে এটা। আর 1 সেকেন্ডে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ আধান অতিক্রম করি সেটার মান কত? সেটার মান আই ইজ ইকুয়াল টু, কিন্তু সেটাই হচ্ছে প্রবাহ মাত্রা। 1 সেকেন্ডে যে পরিমাণ আধান যায় সেটাই হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু এন ই এ ভিডি, সরি এন ই এ ভিডি, তাই না? সব সাজিয়ে লিখে দিলাম একটু, এন ই এ ভিডি। তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত আধান যেটা, সেটাই হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা, এবং সেটা হচ্ছে এন ই এ ভিডি। ঠিক আছে, এবার তার মানে এবার আমরা করি যে এখান থেকে ভিডি এর মান পেয়ে যাব, ড্রিফট ভেলোসিটি, সেটা আই ইজ আই বাই এন ই এ। এই হচ্ছে আই বাই এন ই এ, 1 সেকেন্ডে প্রবাহিত আধানের পরিমাণ। ড্রিফট ভেলোসিটির এটা আমরা বলতে পারি যে রাশিমালা, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ড্রিফট ভেলোসিটির রাশিমালা। ওকে, আবার এখানে একটা তড়িৎ প্রবাহ ঘনত্ব বলে একটা জিনিস আছে, তড়িৎ প্রবাহ ঘনত্ব, সেটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা জে দিয়ে লেখা হয়,
কারেন্ট ডেন্সিটি ইংরাজি নাম, ঠিক আছে। কারেন্ট ডেন্সিটি তো সেই কারেন্ট ডেন্সিটি কী হবে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, অর্থাৎ প্রবাহিত কারেন্ট বাই এ। এবার আই বাই এ যদি তুমি করো, এখান থেকে দেখো এইটা উপরে উঠে যাবে NEVD, কারেন্ট ডেন্সিটি আই বাই এ ইজ ইকুয়াল টু NEVD। কারেন্ট ডেন্সিটি একটু অন্যভাবেও প্রকাশ করা হয়, যেটা আমাদের এখন প্রয়োজন নেই। তাহলে NEVD, ডেড ভেলোসিটি ডি হলে NEVD। এখান থেকে অঙ্ক দেয় ছোটোখাটো, বা সিম্পলি আমাদের এই রাশিমালাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা এই সম্পর্কে দু একটা কথাবার্তায় আসি, যেটা জানলে প্রচণ্ড অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটির মানটা। ড্রিফট ভেলোসিটির মান জানলে ভীষণভাবে অবাক হয়ে যাবে। ড্রিফট ভেলোসিটির মান, এই ভিডি এর মান ইলেকট্রনের সাধারণত যেটা হয় ওই 0.01 সেন্টিমিটার পার সেকেন্ড এর কাছাকাছি, 0.01 সেন্টিমিটার পার সেকেন্ড এর কাছাকাছি, মানে জাস্ট মিলিমিটারও না, ঠিক আছে। এর থেকে একটু বেশি হতে পারে, 0.01 সেন্টিমিটার পার সেকেন্ড, এর থেকেও একটু বেশি হতে পারে, মানে 1 মিনিটে 1 সেন্টিমিটার পথ যায় না, 1 সেন্টিমিটারের কম যায়। এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটির মান, অর্থাৎ তারের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যে বেগে যাচ্ছে সেই বেগের মান হচ্ছে এটা 0.01 সেন্টিমিটার পার সেকেন্ড। 1 মিনিটে 1 সেন্টিমিটারও পথ যায় না। মজার বিষয় হচ্ছে এতক্ষণ পর্যন্ত কিছুই মনে হচ্ছিল না, যে অসুবিধার কিছু মনে হচ্ছিল না, কিন্তু বাস্তব ক্ষেত্রে একটু তুলনা করে দেখো, যে এই ড্রিফট ভেলোসিটির জন্য, এই ইলেকট্রনের বেগের জন্যই আমরা কিন্তু তড়িৎ প্রবাহমাত্রা পাই। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা পাই কেন না, ইলেকট্রনগুলোর বেগের জন্য, এই যে বিচলন বেগের জন্য, এই অনুপ্রবাহ বেগের জন্য, তাড়না বেগের জন্য, ড্রিফট ভেলোসিটির জন্য। কিন্তু যে তড়িৎ প্রবাহ আমরা পাই, তোমরা দেখবে সুইচ অন করার সঙ্গে সঙ্গে, ইভেন পাওয়ার সাপ্লাই থেকে, যে 100-200 কিলোমিটার দূরে পাওয়ার সাপ্লাই থেকে কারেন্ট যেই অন করে দেয়, সঙ্গে সঙ্গেই আমাদের বাড়িতে চলে আসে, এমন কিছু সময় লাগে না, 1 সেকেন্ডও সময় লাগে না। তার কারণ হচ্ছে মূলত 1 সেকেন্ডও সময় লাগে না, তার কারণ কারেন্ট যেটা আছে, সেই কারেন্ট প্রবাহমাত্রার বেগ, যে বেগে আসে সেই বেগটা হচ্ছে কিন্তু প্রায় আলোর বেগের সমান। তড়িৎচুম্বকীয় তরঙ্গ তো, ফলে আলোর বেগের সমান। আর আলোর বেগের সমান মানে আমরা জানি সেটা কত হয়, 3 লক্ষ কিলোমিটার, তাই না? 3 লক্ষ কিলোমিটার, ভুল বলছিলাম এক্ষুনি। অর্থাৎ 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার হলো, 3 লক্ষ কিলোমিটার। কোথায় এটা আর কোথায় এটা, দুটোর মধ্যে বিশাল পার্থক্য। ইলেকট্রনের বেগের জন্যই, এই ড্রিফট ভেলোসিটির জন্যই তড়িৎ প্রবাহ হচ্ছে, কিন্তু তড়িৎ প্রবাহর বেগ এটা, এত দ্রুত তড়িৎ প্রবাহ হয়। মজার বিষয়, কেমন না, তড়িৎ প্রবাহর বেগও এরকম হওয়ার কথা। অর্থাৎ আমি এখন সুইচ অন করে দিলাম, আমার যদি বাড়ি বেশ বড় তার লাগানো থাকে, তাহলে আমার বাল্ব জ্বলতে অন্তত 2 ঘন্টা সময় লেগে যাবে সুইচ অন করার পরে। আবার অফ করার পরে অফ হতে 2 ঘন্টা সময় লেগে যাওয়ার কথা। এরকম যদি বেগ হয়ে থাকে 1 ঘন্টা সময় লাগারই কথা, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা লাগে না। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বেশ টাফ ব্যাপার, তোমাদের লেভেল থেকে একটু উপরেই। আমি খুব অল্পভাবেই বলছি, খুব সিম্পলি বলছি, যে ইলেকট্রনগুলো এই যে মুভ করবে আর আমাদের কারেন্ট হবে। মূলত কী কারণ না, ইলেকট্রনগুলো মুভ করার সময় ওই পরমাণুগুলোর সঙ্গে ধাক্কা খায়, ফিলামেন্টে যেটা হয়, পরমাণুগুলোর সঙ্গে ধাক্কা খায়, আর ধাক্কা খেলেই শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। মুভ করার সময় ধাক্কা খায়, ধাক্কা খেলেই শক্তি উৎপন্ন হয়, ওকে। তো সেই শক্তি তাপশক্তি আকারে, আলোক শক্তি আকারে আমাদের সব বর্জন হয়, বাইরে বেরোয়। এখন বিষয় হচ্ছে যেটা হয়,
যে ইলেকট্রনগুলো সিম্পলি এইভাবে তোমার ফ্রিলি মুভ করে সাধারণভাবে, যখন আমরা কোনো ভোল্টেজ দিইনি, যেই ভোল্টেজ দিয়ে দেবো তখন কি হবে, যে এই জায়গার ইলেকট্রন সামনের দিকে মুভ করবে বিচলন বেগে ওই ভোল্টেজ হওয়ার জন্য। এই জায়গার ইলেকট্রন সেই আমাদের বাল্বে গিয়ে পৌঁছাবে, তারপরেই তড়িৎ প্রবাহ হবে তা নয়। আমি সিম্পলি বলছি, এটা কিন্তু অনেক জটিল ব্যাপার, অনেক জটিল ব্যাপার এটা বুঝতে গিয়ে আমি সিম্পলি বলছি যে কোনো মতে বোঝানোর জন্য তোমাদের, এটা তোমাদের লেভেলে বোঝা মুশকিল হয়ে যায় একটু, আর সেটা করতে গিয়েও অনেকটাই সময়ের ব্যাপার, অন্তত 1 ঘন্টা লাগবে ওটা বোঝাতে গেলে। ঠিক আছে, আমি স্বাভাবিকভাবে এমনি সিম্পলি বলে যাচ্ছি, যেটা ততটা অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমার মনে হয় না, তবুও একটু বোঝানোর জন্য। ঠিক আছে, তো যেটা দেখা যাচ্ছে যে ইলেকট্রনগুলো যেই আমরা ভোল্টেজের সঙ্গে যুক্ত করে দেবো, শুধুমাত্র এই জায়গার ইলেকট্রনগুলো যে এই বিচলন বেগে মুভ করবে তা নয়, এই জায়গার ইলেকট্রনগুলোর উপরও বল কাজ করবে, তারাও মুভ করবে, এই জায়গার ইলেকট্রনের উপর বল কাজ করবে, তারাও মুভ করবে, এখানকার ইলেকট্রনের উপর বল কাজ করবে, তারাও মুভ করবে, ইভেন ফিলামেন্টের পাশের যে ইলেকট্রন আছে, ফিলামেন্টের মধ্যে যে ইলেকট্রন আছে তাদের মধ্যেও বল কাজ করবে, তারাও মুভ করবে। ফলে পুরো তারের ইলেকট্রনগুলো পুনরায় সজ্জিত হবে, পুনরায় অল্প অল্প করে ড্রিপ ভেলোসিটি হয়ে সজ্জিত হবে, মানে যেই ভোল্টেজ দেবো সব জায়গার ইলেকট্রনগুলো কিন্তু এই রকম সজ্জিত হতে থাকবে। ফলে সবারই অল্প অল্প করে এই বিচলন বেগটা হবে। তার মানে কি, আমরা যেই তড়িৎ প্রবাহ দেব সঙ্গে সঙ্গে ওই ফিলামেন্টের যে এগুলোও ছিল, যেই ভোল্টেজের সঙ্গে যুক্ত করে দেবো, ফিলামেন্টের যে মুক্ত ইলেকট্রনগুলো ছিল তারাও কিন্তু সামনের দিকে মুভ করতে থাকবে। আর মুভ করবে মানে কি, অ্যাক্সিডেন্ট হবে, তার ফলে ওই আমাদের যা জিনিসপত্র তৈরি হওয়ার দরকার, তাপ তৈরি হওয়ার দরকার হলে তাপ তৈরি হবে। তার মানে কি, যে আমাদের যে বিচলন বেগ আছে, সেই বিচলন বেগের ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হলেও বিচলন বেগের মান আর তড়িৎ প্রবাহের মান একই হয় না। তড়িৎ প্রবাহের যে গতিবেগ সেটা আলোর বেগের সমান, সেটা ভীষণ, যেটা, আর বিচলন বেগের মান প্রচণ্ড কম। তবুও তা সত্ত্বেও কেন এরকম হয়, তার মূল কারণ হচ্ছে সেটা হচ্ছে আমরা ভোল্টেজের সঙ্গে যুক্ত করার সময় ওই পরিবাহীর সব জায়গার ইলেকট্রনগুলো পুনরায় সজ্জিত হয়ে যায়, ঠিক আছে, ওই ভোল্টেজ অনুযায়ী। তার ফলে দেখা যায় যে কারেন্ট তৈরি হয়, সঙ্গে সঙ্গে সব জায়গার ইলেকট্রনগুলো পুনরায় সজ্জিত হয়ে যায়, সব জায়গার ইলেকট্রনগুলোর ওপর বল কাজ করে, সব জায়গার ইলেকট্রনগুলো তোমার একটু একটু মুভ করতে থাকে। ফলে এই জায়গার ইলেকট্রন গিয়ে ফিলামেন্টে যাবে, তারপর যে তড়িৎ প্রবাহ হবে এরকম কোনো কথা নাই। ফিলামেন্টের আশপাশে বা ফিলামেন্টের মধ্যে যে তড়িৎ প্রবাহ সেটাও তো সঙ্গে সঙ্গে মুভ করলো আমাদের এই ভোল্টেজের জন্য, তার জন্যই মূলত তড়িৎ প্রবাহটা হয়। এই পর্যন্ত তোমরা বোঝো, কিন্তু এটা কিন্তু ততটা অ্যাপ্রোপ্রিয়েট হলো না, আরও একটু ক্লিয়ার আমি দেখি অন্য সময় যদি সময় পাই তাহলে এটা সম্পর্কে একদম ডিটেলসে জিনিসপত্রগুলো মুভ করে দেবো। এখন আমাদের মূলত পরীক্ষা বাঁচানোর জন্যই পড়তে হচ্ছে। ওকে, এরপরে চলে আসো এই জায়গার আরও যে কোশ্চেনগুলো পরীক্ষায় পড়ে, যেমন বিচলন বেগের সাম্য। ওকে, বেগ সম্পর্কিত আরও একটা কথা আমরা বলতে পারি, যে এটা ব্যাখ্যা করার জন্য, যে সাধারণত দেখবে মাধ্যমের কণাগুলো যে বেগে কম্পিত হয়, তরঙ্গ কিন্তু তার থেকে অনেক বেশি বেশি বেগে যায়। যেমন শব্দ, কণাগুলো তো আস্তে আস্তে একটু একটু এমনভাবে যায়, কম্পিত হয়, সেটা কিন্তু খুব একটা বেশি নয়। কিন্তু মাধ্যমের যে এগুলো আছে, যে তরঙ্গগুলো, শব্দ তরঙ্গ তো ভীষণ দ্রুত যায়, কণাগুলো তো অত বেগে জাস্ট কম্পিত হয়, কিন্তু অত বেগে যায় না। এই ক্ষেত্রেও আমরা এটা বলতে পারি যে ইলেকট্রনগুলো যে বেগে কম্পিত হবে, যে বেগে যাবে, এর মধ্য দিয়ে যে তরঙ্গটা যাবে, সেই তরঙ্গটা কিন্তু এর থেকে অনেক বেশি বেগে হয়, সাধারণ এটাই হয়। তাহলে এভাবেও আমরা বলতে পারি যে ইলেকট্রনের এই কারেন্টের জন্য যে তরঙ্গটা, সেই তরঙ্গটা কিন্তু ইলেকট্রন যে বেগে কম্পিত হবে, যে বেগে অগ্রসর হবে, বা ওই মাধ্যমে কণাগুলো যে বেগে অগ্রসর হবে তার থেকে বহু গুণ বেশি হবে, তার জন্য বলতে পারি। বা এটা এগুলো সব সিম্পলিভাবে এটা ব্যাখ্যা অনেক ভালোভাবে আছে। যাই হোক, এবার আমরা চলে আসি ইলেকট্রনের বিচলন বেগে সাম্য। দেখো, আমরা দেখছিলাম যে এই এল দৈর্ঘ্য তারের দুই প্রান্তে যদি আমরা বিভব প্রভেদ যুক্ত করে দেই, তাহলে সেখানে একটা তড়িৎচালক বল, সেখানে একটা তড়িৎ ক্ষেত্র হয়। সেই তড়িৎ ক্ষেত্র ভি বাই এল হবে, ভি বাই
সরি ডি দেওয়ার পর বলে ডি হচ্ছে বারবার, এখানে তো এল হবে, তাহলে সেখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র হয়ে যায়, সেটা হচ্ছে ভি বাই এল। মজার বিষয় দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রই হয় এখানে, এবং এই ক্ষেত্রে যে আধানগুলো থাকে সব বাইরের পৃষ্ঠে আমরা জানি। ওকে, তো এইখানে সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে যায়, সেটা ভি বাই এল। ওকে, এবার সুষম তড়িৎ ক্ষেত্র হয়ে গেলে তার উপর বল কত হবে, এটা তড়িৎ ক্ষেত্র, বল কত হবে না, বল এফ ইজ ইকুয়াল টু কিউই, এই ই অ্যাকচুয়ালি ই আধান, তার মানে এখানে ই ভি বাই এল বলটা, ই ভি বাই এল, ঠিক আছে। ফলে ত্বরণ কত হবে, ত্বরণ এ ইজ ইকুয়াল টু যেটা হওয়া উচিত সেটা কত, বল বাই ভর মানে এফ বাই এম, তার মানে ই ভি বাই এম এল, এটা হচ্ছে ওর ত্বরণ হবে, একটা ত্বরণ নিয়েও চলবে। এখান থেকে দেখা যাচ্ছে যেহেতু বল কাজ করছে ভদ্রলোকের উপর, তাহলে ও কিন্তু ত্বরণ নিয়ে চলবে। আর ত্বরণ নিয়ে চলবে মানে কি, ওর গতিবেগ বাড়তে থাকবে। ওই যে মুক্ত ইলেকট্রনটা আছে তার গতিবেগ পরপর যেই আমরা ভোল্টেজের সঙ্গে যুক্ত করে দেবো, একটা বল কাজ করছে, এটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেছে, তার ফলে একটা বল কাজ করছে, তার ফলে ওর ত্বরণ হচ্ছে। ত্বরণ হচ্ছে মানে কি, ওর গতিবেগ পরপর বাড়তে থাকছে। মজার বিষয় হচ্ছে ওর গতিবেগ যদি আসতে থাকে তাহলে ও সামনে অণু কম পাবে, ফলে সংঘর্ষ কম হবে, বাধা কম আসবে। কিন্তু যেই গতিবেগ বেশি হচ্ছে তত সামনে কিন্তু বেশি বেশি অণুকে অতিক্রম করে যেতে হচ্ছে, ফলে সামনের দিকে ওই সংঘর্ষ বেশি হবে, ফলে ওই ইলেকট্রনের উপর বাধা তত বেশি হবে, বাধাজনিত বল তত বেশি হবে। ফলে ওর সামনের দিকে যখন অগ্রসর হবে, এটা তো একটা বল, সে বল আমি ওটা তো সাধারণভাবে আসলো, যেটা তড়িৎক্ষেত্র দেওয়ার ফলে বা ভোল্টেজ দেওয়ার ফলে, কিন্তু ওর গতিবেগ বাড়ার ফলে কিন্তু ওর একটা বিরুদ্ধ বল ওর ওপর কাজ করবে। একটা গতিবেগ দেওয়ার ফলে, এটা সংঘর্ষের ফলে একটা বল কাজ করবে, ওর বাধা বল কাজ করবে। সেই বাধা বল প্রপোর্শনাল টু গতিবেগ হবে। গতিবেগ যত বেশি হবে তত বেশি সংঘর্ষ হবে, তত বাধা বলটা বেশি হবে। তার মানে সেই বাধা বলটাকে যদি আমরা এফ ড্যাশ ধরি, সেই এফ ড্যাশ প্রপোর্শনাল টু ভি, ওর গতিবেগ। ভি মানে এখানে সিম্পলি আমরা ড্রিফট ভেলোসিটি বলতে পারি। ওকে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি এফ ড্যাশ ইজ ইকুয়াল টু কে ভিডি বা কে ভি, যা ইচ্ছা তাই বল। ভি বেগ নিয়ে যদি ড্রিফট ভেলোসিটি দিয়ে করো তাহলে ড্রিফট ভেলোসিটি। এই যে কে একটা ধ্রুবক আসলো, একে আমরা সংজ্ঞায়িত করতে পারি, দরকার নেই আমাদের খুব একটা, যে একক ড্রিফট ভেলোসিটি দিলে, একক গতিবেগ হলে তার যে বাধা বল সৃষ্টি হয় সেটাই হচ্ছে ওই কেটা, ওই ধ্রুবকটা। ঠিক আছে, তো এখন আমাদের বিষয় হচ্ছে তাহলে এইরকম করতে করতে এই যে বলটার আন্ডারে ওর গতিবেগ বাড়ছিল, গতিবেগ যত বাড়বে তত এই বাধা বলটা বাড়বে, গতিবেগ যত বাড়বে তত ওর বাধা বলটা বাড়বে। এই বলটা কিন্তু কনস্ট্যান্ট বল, কিন্তু এই বাধা বলটা পরপর বাড়ছে গতিবেগ বাড়ার ফলে, ত্বরণ হচ্ছে। এই গতিবেগ বল কাজ করার ফলে এই ত্বরণ হচ্ছে, ত্বরণ হওয়ার ফলে গতিবেগ বাড়ছে, আর যত গতিবেগ বাড়ছে তত আমরা দেখতে পাচ্ছি যে ওর বলটা বাড়ছে। সাধারণত আমরা এটা ভি দিয়েই কাজটা করা ভালো এখনো পর্যন্ত। ঠিক আছে, তো বুঝতে পারছো, তার মানে একটা সময় দেখা যাচ্ছিল যে এই বলটা ছোট বড় ছিল, এই বলটা কম ছিল, যেমন গতিবেগ কম, কিন্তু গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে এই বলটা বাড়তে বাড়তে একটা সময় হয়ে যেতে পারে যে ওই যে আমাদের বলটা, সেই বলের সঙ্গে এফ ড্যাশ সমান হয়ে গেছে। আর যখনই এই কীর্তিটা হবে তখন কি হবে না, ওর উপর মোট বল শূন্য হয়ে যাবে, মোট বল ইজ ইকুয়াল টু শূন্য, ফলে ত্বরণ হয়ে যাবে শূন্য। তার মানে সেক্ষেত্রে যে বেগে ও গতিশীল হবে সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে, বেগ আর বাড়বে না। ওই বেগটাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলি মূলত, এবং এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, এটাই হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ওই জন্য এখানে ভিডি না দেওয়াই ভালো। এবার তাহলে আমাদের ক্ষেত্রে যে এইটা যেখানে সমান হবে সেই জায়গার ক্ষেত্রে বেগটাই হয়ে যাবে ড্রিফট ভেলোসিটি, যেটাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলি। এবং সেটাকে আমরা যদি সমান করতে চাই, এখানে দেখো ই ভি বাই এল ইজ ইকুয়াল টু কী হবে তাহলে, কে ভিডি, দুটোই কিন্তু ভিডি। এবার ভিডি হয়ে যাবে, যেহেতু যেখানে সমান হবে সেখানেই ড্রিফট ভেলোসিটি, তার মানে এটা হয়ে যাবে ই ভি বাই এল ইজ ইকুয়াল টু ই ভিডি।
ওকে, তাহলে ইভিডি অ্যাকচুয়ালি ইভিডি এটা না নিয়ে আমরা এই পর্যন্ত নিয়ে নিতে পারতাম, মানে ইই ইই এটা দরকার ছিল না আমাদের। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে তোমার ভিডি ইজ ইকুয়াল টু ই বাই কে ইন্টু বড়ই, তাহলে ভিডি ইজ ইকুয়াল টু ই বাই কে ইন্টু বড়ই। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের এই যে ই বাই কে, এটা একটা ইম্পর্টেন্ট রাশিকে আমাদের প্রকাশ করে, যাকে আমরা বলি মুক্ত ইলেকট্রনের সচলতা, মিউ দিয়ে প্রকাশ করা হয়, মুক্ত ইলেকট্রনের সচলতা, অর্থাৎ ভিডি ইজ ইকুয়াল টু মিউ ই, ভিডি ইজ ইকুয়াল টু মিউ এ। সচলতা, সচলতা মোবিলিটি ইংরাজি নাম। ওকে, মুক্ত ইলেকট্রনের সচলতা, সচলতা, ঠিক আছে। সচলতা মোবিলিটি, মোবিলিটি অ্যাকচুয়ালি বলতে পারো যে কত সহজে ও ওই পরিবাহীর মধ্য দিয়ে মুভ করতে পারে সেটার পরিমাপ, ঠিক আছে। কত সহজে পরিবাহীর মধ্য দিয়ে ও যেতে পারে সেটার পরিমাপ সচলতা মোবিলিটি ইংরেজি নাম, ঠিক আছে। তো এবার এইটা নিয়ে আমাদের পড়তে হবে, এটা নিয়েই আমাদের কাজকর্ম করতে হবে। তো সচলতার সংজ্ঞা আমরা দিতে পারি। সংজ্ঞা দেওয়ার আগে একটা কথা বলে নেই, যেটা আমাদের তাহলে বিচলন বেগের সাম্য প্রতিষ্ঠিত হয় কখন না, এই ক্ষেত্রে যখন বাধা বলটা ওই বলের সঙ্গে সমান হয়, এটাই কিন্তু সাম্য। তাহলে সাম্য ক্ষেত্র এইটা মানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের সাম্য বিষয়, সাম্য তখনই প্রতিষ্ঠা হয়। তো সচলতা নিয়ে আমরা এবার আসি। সচলতা দেখো, যদি ই ইজ ইকুয়াল টু 1 হয়, আমাদের সংজ্ঞা দেওয়ার যে স্টাইলগুলো, ই ইজ ইকুয়াল টু যদি 1 হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যেটা প্রযুক্ত করেছি সেটা যদি একক হয়, তাহলে সেই ক্ষেত্রে ভিডি ইজ ইকুয়াল টু কিন্তু মিউ হবে, অর্থাৎ যেটাই ড্রিপ ভেলোসিটি হবে সেটাই হচ্ছে সচলতা। অর্থাৎ কোনো ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রনগুলি যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে মুক্ত ইলেকট্রনের সচলতা বলা হয়। বিচলন বেগ প্রথম থেকেই থাকে, এটা লাভ করার আগেই, তবে এটা স্থির বিচলন বেগ হয়ে যায়, ঠিক আছে। এগুলোও সব বিচলন বেগ আগে প্রথম থেকেই। তো যাই হোক, কি না, ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রনগুলো যে স্থির বিচলন বেগ লাভ করে তাকে মুক্ত ইলেকট্রনের সচলতা বলা হয়, ঠিক আছে, সচলতা, ঠিক আছে। সচলতার সংজ্ঞাটা লিখে দেয়, এই যে সংজ্ঞাটা দিয়ে দিলাম, ধাতব পরিবাহীর অভ্যন্তরে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হলে মুক্ত ইলেকট্রনগুলো যে স্থির বিচলন বেগ লাভ করে, যে স্থির বিচলন বেগ হয় তাকে ওই মুক্ত ইলেকট্রনের সচলতা বলে। ওকে, এবার সচলতা সম্পর্কে যদি আমাদের একটু করতে হয়, যেমন সচলতার একক কী হবে, সচলতার একক মিউ এর একক কী হবে, ভিডি এর একক বা ই এর একক, তাই তো। এবার একক যদি আমরা এখানে বসাই তাহলে বুঝতেই পারছো, ভিডি এর একক মানে এটা একটা ভেলোসিটি, মানে মিটার পার সেকেন্ড হবে, আর ই এর একক মানে ভোল্ট পার মিটার, বিভিন্ন রকম একক তো আমাদের আছে, তার মধ্যে ভোল্ট পার মিটার আছে। ফলে এখানে কাটাকাটি না, পার মিটার উপরে উঠে গেলে তার মানে এটা মিটার স্কোয়ার হবে, তার মানে আলটিমেটলি এটার একক হচ্ছে মিটার স্কোয়ার ভোল্ট টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1, ঠিক আছে, মিটার স্কোয়ার ভোল্ট টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1। ওকে, এছাড়াও মিউ এর যদি আমরা মাত্রা নির্ণয় করি, মিউ এর মাত্রা নির্ণয় করলে কত হবে, মাত্রা নির্ণয় করলে ভিডি এর মাত্রা, ড্রিপ ভেলোসিটির মাত্রা বাই এর মাত্রা, ই এর মাত্রা। এবার ড্রিপ ভেলোসিটির মাত্রা মানে সাধারণ ভেলোসিটির মাত্রা, ই এর মাত্রা ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, তার মানে সেই ক্ষেত্রে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে এটা ইজ ইকুয়াল টু হবে ভিডি এর মাত্রা, আর এটা হবে এফ বাই কিউ এর মাত্রা, এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা, তাই না। তাহলে কিউ এর মাত্রা উপরে গুণ করে দিলাম, ঠিক আছে, এফ বাই কিউ ইজ ইকুয়াল টু, ফলে মাত্রাটা আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে ভিডি কত, ভিডি মানে বেগের মাত্রা, মানে এল টি টু দি পাওয়ার -1, আর কিউ এর মাত্রা হচ্ছে আইটি, আর এফ এর মাত্রা কত হবে, আইটি না, কিউ ইজ ইকুয়াল টু আধান ইজ ইকুয়াল টু প্রবাহমাত্রা ইন্টু সময়, সেক্ষেত্রে সেইভাবেই। আর এফ এর মাত্রা এম এল টি টু দি পাওয়ার
টু, ফলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে এল হচ্ছে এল কেটে যাচ্ছে, এল থাকছে না, ও এম থাকছে প্রথম, m⁻−1, তারপর এল তো থাকছে না, এল কেটে যাচ্ছে, t⁻−3, না না t⁻, এটা কেটে যাচ্ছে -2, আর কিছু আছে, আর আই আছে, আর আই, ঠিক আছে, m⁻−1, t⁻−2, আর t⁻+2, সরি, +2, এই মাইনাস উপরে উঠে গেলে +2, t⁻+2 আর আই, ঠিক আছে, এটাই হচ্ছে ওর মাত্রা, মিউয়ের মাত্রা। এটা কিন্তু একক মাত্রা প্রচুর পড়ে, মিউয়ের সচলতার সংজ্ঞাও পড়ে, ঠিক আছে। এবার আসি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, আরও একটা ইম্পর্টেন্ট প্রচণ্ড, সেটাই আসি, সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগের থেকে ওহম সূত্র প্রতিষ্ঠা করা, ঠিক আছে, এটাই লাস্ট অন। দেখো, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল n ইলেকট্রনের সংখ্যা ঘনত্বযুক্ত পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা আই হলে বিচলন বেগ ভিডি I/NEA, জাস্ট এর আগের পেজে আমরা করেছি। ওকে, এবার আরও একটা জিনিস লিখে নিই, একটু আগেই আমরা পেয়েছি, দেখো EE KVD, ওই সত্য অনুযায়ী EE KVD, তাই না? তার মানে সেই ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি দ্বিতীয় ক্ষেত্রে, সেটা হচ্ছে EE KVD। ওকে, সেখান থেকে আমরা পেতে পারি VD EE/K। ওকে, এবার দেখো ই এর মান আমরা একটু আগে যদি দেখি, ই এর মান কিন্তু V/L, এই যে ই এর মান কত, সেটা হচ্ছে V/L। ওকে, তার মানে ভোল্টেজ, ওই ভি কিন্তু ভোল্টেজ, তার মানে বিভব প্রভেদ বাই দৈর্ঘ্য, তার মানে এই ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি ভিডি তোমার E/K তো আছেই, আর এটা হচ্ছে V/L, স্মল যে আমার ক্যাপিটাল E V/L। এই চলে আসলো আমাদের জিনিসটা। এবার আমরা ঠিকানা একটু প্রবলেম হচ্ছে, ঠিক করে নেই। এবার আমরা দুটো ভি যেটা আছে, সেই দুটো ভি আমরা একই, তো দুটোই তো ড্রিপ ভেলোসিটি, এটা ওইভাবে বার করা, এটা এইভাবে বার করা, দুটো আলাদাভাবে বার করা, দুটোই তো ড্রিপ ভেলোসিটি, মানে দুটোকে যদি আমরা সমান করে দিতে পারি, ঠিক আছে, তো দুটোকে সমান করে দিলে যেটা হবে সেটা দেখো I/NEVD NEA সরি EKV/L। এবার এখান থেকে ভি যদি আমরা বার করি, ভি যেটা হবে দেখো KL, একটা স্কোয়ার আসছে N স্কোয়ার A, দেখো KL N স্কোয়ার A ইন্টু I স্কোয়ার হবে, সরি, KAN স্কোয়ার L ইন্টু I, KL N স্কোয়ার A ইন্টু I, এটা হচ্ছে ভি। ওকে, এবার মজার বিষয় দেখো যে এখান থেকে আমরা লিখতে পারি না অন্য সব কিছু, এল যদি ধ্রুবক হয়, এ যদি ধ্রুবক হয়, K/N স্কোয়ার যদি ধ্রুবক হয়, মূলত K/N স্কোয়ার এটা তাপমাত্রার উপর নির্ভরশীল, এইটা আমরা একটু পরেই দেখব, উপাদানের উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে, তাহলে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা কে সেটা উপাদান মানে রো, আর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেইগুলো যদি স্থির থাকে, এইগুলো যদি স্থির হয়, এটা যদি স্থির হয়, এল স্থির, এ স্থির, এটা স্থির যদি হয়, এটা উপাদান তাপমাত্রার উপর নির্ভরশীল, তাহলে এই টোটাল পার্টটা যদি স্থির হয়, তার মানে সেক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু আই হবে। এটাই কিন্তু ওহম সূত্র, তাই না? এটাই ওহম সূত্র, ভি প্রপোর্শনাল টু আই। এইভাবে আমরা ড্রিপ ভেলোসিটি থেকে ওহম সূত্র পেতে পারি। তোমরা সিম্পলি এই পর্যন্ত করলেই এটাই ওহম সূত্র, একদম সিম্পল ব্যাপার, ঠিক আছে। ড্রিপ ভেলোসিটির অরিজিনাল যে রাশিমালা ছিল সেখান থেকে সেটা, আর
এইখান থেকে আমাদের যে বিচলন বেগ, তাড়ন বেগ বা বিশেষ করে মুক্ত ইলেকট্রনের যে সাম্য অবস্থা আছে, সেই সাম্য অবস্থার বেগের সাম্য, যে বিচলন বেগের সাম্য আছে, সেই সাম্য থেকে, সেই সাম্যের সত্য থেকে আমরা একটা সমীকরণ পাচ্ছি। দুটো সমীকরণ মিক্স আপ করে দিলে আমাদের এই জিনিসটা চলে আসছে ওহম সূত্র। এবার এখান থেকে আমি একটু আগেই বলছিলাম, এইটাকে দেখলে আর এর মতোই দেখানো উচিত। আর ইজ ইকুয়াল টু, এটাকে রোধ বলা যাবে সেই অনুযায়ী, তার মানে কে বাই এন স্কোয়ার, এটা এল বাই এ। অ্যাকচুয়ালি আমরা তুলনা করলে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এখানেই করি রো এল বাই এ। এল বাই এ তো কোনো ব্যাপার নেই, এখানেই আছে, কোনো সমস্যা নেই। তার মানে বাদ বাকি এই রো যেটা, এটা ইজ ইকুয়াল টু কিন্তু কে স্কোয়ার, কে এন স্কোয়ার, এটাই রো। কোনো পরিবাহীর যে রোধাঙ্ক সেটা হচ্ছে কে বাই এন স্কোয়ার। ইলেকট্রনের সংখ্যা ঘনত্বর ব্যস্তানুপাতিক, সংখ্যা ঘনত্ব যত বেশি হবে রোধাঙ্ক তত কম হবে, রোধ কত কম হবে, সেটাই হয় আমাদের মুক্ত ইলেকট্রনের সংখ্যার ব্যস্তানুপাতিক হয় রোধ। মুক্ত ইলেকট্রন যত বেশি হবে তার রোধ তত কম, তার পরিবাহিতা তত বেশি, পরিবাহিতাঙ্ক তত বেশি। ঠিক আছে। আর ইলেকট্রনের আধানের উপর তো নির্ভর করে, স্কোয়ারের উপর নির্ভর করছে। ঠিক আছে, এই ইলেকট্রনের আধান যত বেশি হবে তত রোধ কম হবে। ঠিক আছে, এই হচ্ছে এইভাবে নির্ভরশীল। এটাই আমাদের ওহম সূত্র। এইটা লাস্ট, এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট বলতে পারো। বিচলন বেগের সব জায়গায় প্রচণ্ড ইম্পর্টেন্ট, সবগুলো তোমরা তৈরি করে নেবে। কোনো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। ঠিক আছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সাধ্যমতো। ওকে, আজ এই পর্যন্ত। নেক্সট দিন আপাতত এই ভিডিও তো শেষ হয়ে গেল, তার মানে এর অঙ্ক কিছু করা হবে, বা ওহম সূত্র, এই সরি কার্সার সূত্র হবে। ওকে, আজ এই পর্যন্তই।